ডক্টর সুবর্ণ গোস্বামী বর্ধমান CMOH-2 বদলির প্রতিবাদে পূর্ব বর্ধমান প্রতিবাদ কর্মসূচি। অভয়ার বাবা মায়ের বিস্ফোরক মন্তব্য বর্ধমানের কার্জন গেটে। অভয়া আন্দোলনের অন্যতম মুখ ডক্টর সুবর্ণ গোস্বামীর বদলির প্রতিবাদে সোমবার সন্ধ্যায় পূর্ব বর্ধমানে বিশাল প্রতিবাদ কর্মসূচি গৃহীত হয়। এই আন্দোলনে সামিল হয়েছিলেন অভয়ার মা ও বাবা, যারা তাদের মেয়ের ন্যায় বিচারের দাবিতে দৃঢ়ভাবে লড়াই চালিয়ে যাচ্ছেন। প্রতিবাদ কর্মসূচিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভয়ার বাবা জানান, বিচার অধরা এটা বলবো না, লড়াই চলছে। লোয়ার কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট সব জায়গাতেই মামলা রয়েছে। আমরা আশাবাদী সঠিক বিচার পাবো। সিবিআই তৎপর হলে আমরা বিভিন্ন আদালতে ঘুরতাম না। তার কথায় স্পষ্ট, আইনি লড়াই চললেও সিবিআই এর ভূমিকা নিয়ে তিনি ক্ষুব্ধ ও হতাশ। অন্যদিকে প্রতিবাদের মঞ্চ থেকে অভয়ার মা বলেন, বাংলার মানুষের শিরদাঁড়া সোজা আছে, সেটা প্রমাণিত। বাংলার সাধারণ মানুষ আমাদের পাশে আছেন বলে আমরা বলার শক্তি পাচ্ছি। তিনি অভিযোগ করেন, সরকার যারা অন্যায় করছে তাদের পুরস্কৃত করছে, আর যারা উই ওয়ান্ট জাস্টিস বলছে, বিচার চাইছে, তাদের বহিষ্কার করছে। সুবর্ণ গোস্বামীর বদলির ঘটনাকে কেন্দ্র করে অভয়া আন্দোলনের সমর্থকরা আরও জোরালোভাবে প্রতিবাদ চালিয়ে যাওয়ায় সংকল্প নিয়েছেন। তাদের মতে এই বদলি শুধুমাত্র আন্দোলনের কণ্ঠ রোধ করার চেষ্টা, যা কখনোই সফল হবে না। এতক্ষণ ধরে আমাদের কথা তারা মন দিয়ে শুনছেন, এবং এখন আমি এবং আমার মেয়ের ছোটবেলার দু একটা কথা আপনাদের সামনে তুলে ধরি। ছোট থেকে ওর কোনো বায়না ছিল না আমার কাছে, শুধু প্রত্যেক বছর পরীক্ষা শেষে আমার বই কিনে দিও মা, অনেকগুলো বই ছাড়া তার ভালো লাগতো না। কথা শিখেছে, আমার কোনোদিন হাতে লেখাও শেখাতে হয়নি, পড়াও শেখাতে হয়নি, সব কিছু সে নিজেই শিখেছে। এবং যখন কথা বলতে শিখেছে তখন থেকেই মা আমি ডাক্তার হবো, বাপি আমি ডাক্তার হবো। আমরা একটা খুব সাধারণ ফ্যামিলি, মানে আমাদের না আগের না পরের কেউ কোথাও ডাক্তার নেই। সেখান থেকে ওই যে ডাক্তার হবে, আমরা যে ওকে ডাক্তার তৈরি করতে পারবো সেটা আমরাও কোনো সময় ভাবিনি। কিন্তু ও নিজের প্রচণ্ড ধৈর্য, প্রচণ্ড মেধাবী এবং প্রচণ্ড পরিশ্রমী ছোটবেলা থেকে, তাই ও এখানে এসে পৌঁছাতে পেরেছিল। তারপরে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক খুব ভালো রেজাল্ট করেছিল। তারপরে যখন JNM MBBS ফার্স্ট ইয়ারে ভর্তি হয়, তখন থেকেই ও আমাদের অভিভাবক হয়ে উঠেছিল। যখন ও ফার্স্ট ইয়ারে পড়ে তখন আমার প্রচণ্ড শরীর খারাপ, ও ওর কলেজে JNM-এই আমাকে নিয়ে গেছিল। তখন JNM-এর যিনি গাইনি ডিপার্টমেন্টের হেড ছিলেন, তিনি এখন JNM-এর প্রিন্সিপাল ডক্টর মণিদীপ পাল স্যার, সেদিন আমাকে একটা কথা বলেছিলেন যে আপনার মেয়ে এমন মেধাবী, ওকে আমরা এমন তৈরি করে দেব যে ভালো মানুষও হবে এবং যে পেশেন্টের পাশে বসে কাঁদতে পারবে। আজকে আমি ওনাদের কাছেও কৃতজ্ঞ যে আমার মেয়েকে ওনারা সেভাবেই তৈরি করে দিয়েছিলেন। আজকে আমাদের দুর্ভাগ্য, আমরা ওকে হারিয়ে ফেলেছি, কিন্তু ভগবানও আমাকে একটা ডায়মন্ড দিয়েছিলেন যেটা আমরা হারিয়ে ফেলেছি। আমরা তাকে রক্ষা করতে পারিনি। একটা সামান্য ছোট্ট কথা বলি, রাতে প্রত্যেক দিন খেতে যাওয়ার আগে ও ওর বাবার ওষুধগুলো গুনে রেখে দিত। আমি ভাত গুছিয়েছি, কিন্তু ওর বাবার ওষুধের কৌটায় দেখে রাত্রে খাওয়ার একটা ওষুধ নেই। তখন আমাকে বলছে, মা আজকে আর আমরা ভাত খাবো না। কেন ভাত খাবি না? না বাপির তো ওষুধ নেই, তুমি সেটা দেখোনি? বাপি বলছে, না একদিন ওষুধ না খেলে কিছু হবে না। ও তখন বলছে, না আজকে আমরা আর ভাত খাবো না, তুমি যতক্ষণ না দোকানে গিয়ে ওষুধ কিনে আনবে ততক্ষণ আমরা ভাত খাবো না। তারপর সেই রাত্রে গিয়ে দোকান খুঁজে ওর বাবা ওষুধ নিয়ে এসেছে, তারপরে আমরা তিনজন ভাত খেয়েছি। আমরা খুব স্বচ্ছন্দ পরিবার না হলেও খুব হাসি খুশি আমাদের একটা ফ্যামিলি ছিল। আমরা সব কিছু সেই 9 আগস্ট হারিয়ে ফেলেছি এবং পুরো বাকরুদ্ধই হয়ে গেছিলাম। আমাদের যে অত্যাচার করা হয়েছিল, সেই অত্যাচারে 4 দিন আমাদের যেভাবে সমস্ত কিছু ওদের কথা মতো চলতে হবে, আমাদের লোকাল MLA, লোকাল কমিশনার এবং লোকাল পুলিশ সবার তত্ত্বাবধানে চলতে হবে, সেটা আপনারা সবাই দেখেছেন হয়তো। আমরা টালাখানায় বসেছিলাম আর সমস্ত পুলিশ আমার মেয়ের রেড গাড়িটা গ্রিন করিডোর করে বাড়িতে নিয়ে চলে এসেছিল। এখন সে আমাদের ওখানকার চেয়ারম্যান হয়েছে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তাকে পুরস্কৃত করেছেন। কিন্তু যিনি আমার কণ্ঠটা এখনো খোলা রেখেছেন, ডক্টর সুবর্ণ গোস্বামী স্যার 4 দিন পরে আমাদের বাড়িতে গেছিলেন।
তখন আমাদের নির্দেশ ছিল কাউকে কিছু না বলার, কিন্তু আমার ভেতরে একটা এত কষ্ট ছিল যে আমি স্যারকে বলে ফেলেছিলাম, জানেন স্যার, যখন আমার মেয়েটার ডেড বডি এখানে শোয়ানো ছিল তখন ডিসি নর্থকে ডেকে নিয়েছিল এখানকার লোকাল এমএলএ, লোকাল কমিশনার আমাদের একটা টাকার বান্ডিল দেওয়ার জন্য, এবং সেটা আমাদের পাশের বাড়ির সঞ্জীব মুখার্জি আমার কানে কানে হেসে 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 বলছিল, এবং আমরা যাতে কাউকে না বলি সেটাও আমাদের হুমকি দিয়েছে। এটা শুনে ওর বাবাও আমাকে বারবার বলছিল তুমি এগুলো বলো না, বলো না। আমাদের ঘরে যারা আমাদের রিলেটিভ ছিল তারাও আমাকে বলছিল যে তুমি এগুলো বলে দিও না, বলে দিও না, আমাদের বিপদ হবে। কিন্তু আমার ভেতর থেকে যেন আমার মেয়েটাই বলে দিচ্ছিল, মা তুমি বলো, এই অন্যায় সহ্য করো না। তখন আমি স্যারকে বলে দিয়েছিলাম সবকিছু, খুব ভয়ে ভয়েই বলেছিলাম, কিন্তু সুবর্ণ স্যার সেগুলো নিচেই মিডিয়াতে এসে বলে দিয়েছিলেন। বলে দেওয়াতে সন্ধ্যাবেলায় আবার আমাদের উপর অত্যাচার হয় যে তোমরা কেন এগুলো বলে দিয়েছো, তোমরা বিচার পাবে না। তাই একটা ভিডিও করে নেওয়া হয়েছিল যে এগুলো আমরা বলিনি বলে। এত অত্যাচারিত আমরা 4 দিন ধরে হয়েছিলাম। আপনারা এত মানুষ আমাদের পাশে আছেন, সমস্ত গোটা বিশ্বই আমার পাশে আছে, হয়তো আমার তাই গলার আওয়াজ বেরোচ্ছে, নাহলে আমাদের কবেই বাকরুদ্ধ হয়ে যেতাম। কিন্তু টাকার কাছে আমরা কোনোদিন নতি স্বীকার করিনি, কারণ আমার মেয়ে ওটা পছন্দ করতো না। আমার মেয়ে যখন চেম্বারে বসতো তখন ওই এমআররা আছে যে আমার এই ওষুধটা লিখে দিন ম্যাডাম, এত টাকা দেবো, ও পরিষ্কার বলে দিত আমাকে কেউ টাকার অফার করবেন না, আমি পেশেন্ট দরকার হলে মানে যারা গরিব টাকা দিতে পারে না তাদের আমি বিনা পয়সায় দেখি। একদিন এমনও হতো, মা আজকে শুধু আমার গাড়ি ভাড়াটাই খরচা হলো, কোনো লাভই হলো না। কেন না, পেশেন্ট হয়নি কোনো, না পেশেন্ট হয়েছে, আমি 12টা পেশেন্ট দেখেছি কিন্তু কারো থেকে টাকা নিইনি মা। রাজ্য সরকারের যে হাইকোর্টের ভূমিকা, যেটা আপনাদের সামনে তুলে ধরতে ভুলে গেছিলাম, এটা একটু পরিষ্কার করে বলার দরকার আছে। রাজ্য সরকারের আমাদের যেহেতু কেস স্টেট ভার্সেস সঞ্জয়, সেই জন্য রাজ্য সরকারের উকিলে আজকে উপস্থিত থাকার সুযোগ ছিল। সেখানে অনলাইনে কল্যাণ বন্দ্যোপাধ্যায় উপস্থিত ছিলেন। প্রথমেই তিনি ডায়লগটা দিলেন, অভয়ের বিচার হোক, আমরাও চাই। তারপরে উনি বলছেন বিচার তো লোয়ার কোর্টে হয়েই গেছে, কেন তাহলে আজকে এই কোর্টে সেই কোর্টে অন্য কোনো কোর্টে তারা যাচ্ছেন না কেন? হাইকোর্টে আসার কি দরকার ছিল? তারা তো লোয়ার কোর্টেই অ্যাপ্লিকেশন করতে পারতেন। মানে উন্মাদ, যেরকম একজন উকিল, কল্যাণ বন্দ্যোপাধ্যায় একজন হাইকোর্টের নাম করা উকিল, উন্মাদের মতন কথা বলছেন। কোর্টের মধ্যে রীতিমতন হাসির রোল উঠে গেছে। সেদিন 9 তারিখ রাজ্য সরকারের যে ভূমিকা ছিল, আজকে কোর্টের মধ্যেও রাজ্য সরকারের ঠিক সেম ভূমিকা রয়েছে বলে আমি মনে করছি। এবং এই পুলিশ সিবিআইকে এখনো পর্যন্ত আমার মেয়ের পোস্টমর্টমের যে ভিডিও রেকর্ডিং, সেই সম্পূর্ণ ভিডিও রেকর্ডিং তুলে দেয়নি, যেটা আপনারা অনেকেই জানেন না। এটা আপনাদের জানা উচিত এবং এর বিরুদ্ধেও প্রতিবাদ হওয়া উচিত। সেই ভিডিও রেকর্ডিং এবং ডিএনএ যারা প্রিজার্ভ করেছে, ডিএনএ যারা কালেকশন করেছে, এখন সিবিআই বলছে ডিএনএ কন্টামিনেটেড। আপনারা নিশ্চয়ই খবরে দেখেছেন, সেই যারা ডিএনএ সব কালেকশন করেছে তাদেরও যে ভিডিওগ্রাফি, সেটিও কলকাতা পুলিশ সিবিআইকে দেয়নি। আজকে আমরা হাইকোর্টের কাছে সেই আবেদনটা রেখেছি। হাইকোর্ট নিশ্চয়ই এই উত্তর পশ্চিমবঙ্গ সরকারের কাছে চাইবে। আর বিচার আমরা প্রথম যেরকম হাত পেতে ভিক্ষা চাইছিলাম রাজ্য সরকারের কাছে, আমরা পরবর্তীকালে বুঝে গেছি রাজ্য সরকার বলি আর কেন্দ্র সরকার বলি, কারো কাছে ভিক্ষা চাইলে বিচার পাওয়া যাবে না। এই বিচার আমাদের ছিনিয়ে আনতে হবে। ব্যুরো রিপোর্ট, পিবি নিউজ। ড্রিমল্যান্ড নার্সিং হোম, ঠিকানা ইন্দ্রপ্রস্থ, বাবুরবাগ, পূর্ব বর্ধমান। পিন নম্বর 713104। যোগাযোগের নম্বর 9775163111।